মধ্যে দাঁড়িয়ে আছি, তবু কেউ আমাকে দেখে না। কথা বলতে চাই, কিন্তু শব্দ মুখে আসে না। আমি তো চেষ্টা করেছিলাম স্বপ্নগুলোকে ফাইলের মধ্যে গুছিয়ে রাখতে, নিজের অসফলতাকে সই করে জমা দিতে। আজ জীবনের অপরাহ্নে এই নীল আলোয় দাঁড়িয়ে বুঝি না পারাটাই আমার সবচেয়ে বড় সত্যি। আর সেই সত্যিটাই আমায় প্রতিদিন একটু একটু করে অদৃশ্য করে দেয়। এই হলো আজকের গল্পের নায়ক সুপ্রেম। অবশ্য নায়ক হওয়ার কোনো কাজ ও এই মুহূর্তে করে। ও আমার আপনার মতো অতি সাধারণ একজন মানুষ, যে জীবনের প্রতি ক্ষেত্রেই শুধু হেরে যায়। আজ আমরা সুব্রতের জীবনের গল্পগুলোকে খুব কাছে থেকে দেখব। এই হলো সুব্রতের অফিস। এটা একটা আধা সরকারি অফিস, যার ম্যানেজমেন্ট সরকারি বেতনে কর্পোরেট স্ট্রাকচার চাইছে। সঞ্জয়, তোমার বিয়ার জন্য পায়া দেখা করেছি কেন? ওই যে শুরু হয়ে গেল। আজ অফিসে বড় সাহেব নেই, ইন্তেজার পাইপে না, মানে আপনি তো কোনোদিন কিছুই বলবেন না কাউকে। গুড মর্নিং সুব্রত দা। গুড মর্নিং। গুড মর্নিং সুব্রত। গুড মর্নিং। আজকে অফিসটা কি শান্ত, বস নেই, কাজ করতেও খুব ভালো লাগবে। হ্যাঁ, এইটা কিন্তু রেয়ার সুযোগ। একদম। এই যে কি গো, তুমি তো বিয়ার আগে কম পাত্রী দেখো না। সঞ্জয়টারে একটু বুদ্ধি দাও। নেহাত ছেলে মানুষ, বুঝলা কি না? মানে আমি আর কি বলবো দাদা, মানে আমার ওই বেতন শুনলে পাতৃপক্ষ দৌড় দিত। তা মিত্রদা, হ্যাঁ আজ হেড অফিসে মিটিং, বস কিন্তু সন্ধ্যের আগে ফিরবে না। হ্যাঁ মিত্রবাবু, হ্যাঁ আরে আজকের এই সুযোগটা কাজে লাগান। আপনার কম্পারেটিভ স্টেটমেন্ট রেডি হচ্ছে, ওই একটু ডেটা চেক করছি, হয়ে যাবে হয়ে যাবে। এই মিত্রদা, এই আমার এই ডেট প্লাস লিস্টটা একটু দেখে দেবেন। এই যে এখানে সিরিয়াল নাম্বারগুলো ঠিকঠাক আছে কিনা ওই দেখি। একটু দেখে দিন দাদা। আরে কিন্তু গত সপ্তাহের রিপোর্ট এখনো পাঠাও নাই। না মানে ভাবছিলাম আজই পাঠিয়ে দেবো আর কি। আরে এখানে তো একটা এন্ট্রি মিস আছে মনে হচ্ছে। এই সুব্রত, হ্যাঁ এইটা একটু দেখো। ও আচ্ছা, 5 নম্বর পেজে দেখুন, একদম নিচের দিকে একটা অ্যাডেন্ডাম আছে। হ্যাঁ ওখানে এন্ট্রি আছে, দেখুন। আরে এই মল্লিকা, হ্যাঁ। ঠিকই কইছে। দেখো দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক। তা সঞ্জয় দা, বলছিলাম ওই গত সপ্তাহে যে তুমি মেয়ে দেখতে গেলে, তা কি হলো? ও সেরকম কিছু না, মেয়ের দিদি আমাকে জিজ্ঞাসা করে যে আপনি সংসারে কতটা রেসপন্সিবল। তার মানে ওনারা আপনাকে সন্দেহ করছে। এই তুমি চুপ করো তো, তোমার সব ব্যাপারে দেখেছি সন্দেহ। আরে ওরা মেয়ের বাড়ির লোক, মেয়ে দেখার আগে সব দেখে শুনে নেবে না? এটাই তো স্বাভাবিক প্রশ্ন। এই সঞ্জয়, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আরে তোমার এনআইটি রিপোর্ট কত দূর? স্যার, বলছি অর্ধেকটা হয়েছে, আমি আপনাকে আজকেই পাঠাচ্ছি করে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আজকে কমপ্লিট করো, নাহলে আবার বস বলবে আবার আমরা কিছু কাজ করছি না। এইটা ঠিক কথা কইছে। আগে কাজ, তারপর বিয়ার আলোচনা। এই সঞ্জয়, তুমি ওদের কি কইছো? আমি বললাম দেখুন, সংসার তো করিনি, বলতে পারবো না, তবে অফিসের কাজে আমি কিন্তু রেসপন্সিবল। এই তিলক, তুমি হাসতেছো কেন? না মানে অফিসে তো স্যার আছেন, উঠতে দেবেন, কিন্তু এই সংসারের বসকে আপনাকেই হ্যান্ডেল করতে হবে, কেউ কিন্তু পাশে থাকবে না।
এই তিলো, হ্যাঁ স্যার। আরে এই ডেসপাচ রেজিস্টারটা মল্লিকা ম্যাডামের টেবিলে রেখে দাও। ওকে স্যার। শোনো সঞ্জয়, ঘাবড়াইও না, আমি যখন এত বছর চালাইয়ে দিলাম তুমিও পারবা। মিত্র, ব্যাপারটা ঠিক তা নয়। আমি আসলে জানতে চাইছি আমার মানে ঠিক কিভাবে রিয়াক্ট করা উচিত। মানে এই ব্যাপার আরে মানে কিছু না, শোনো, বিয়া হইল ছেলেদের জীবনে একটা পরীক্ষা। কেন দাদা ছেলেটাকে আপনি উল্টো পাল্টা বোঝাচ্ছেন বলুন তো? এই সঞ্জয়, ওইসব পরীক্ষা টরীক্ষা কিছু না, বিয়ে হলো একটা মিষ্টি সম্পর্কের সূচনা। পরীক্ষা না, ইন্টারভিউ। মানে মানে আপনি মেয়ের বাড়িতে গেলে আপনাকে 3টে জিনিস জিজ্ঞাসা করুন। আপনি মাসে কত কামান, কতটা খরচা করেন, আর কতটা দিতে। এইটা ঠিক কথা কইছে। তবে আমি কিন্তু বলছি সঞ্জয় দা, এগুলো সব প্রি প্ল্যান ট্যাগ। হ্যাঁ, বিয়ের পর ছেলেদের 2টো জিনিস খুব লাগবে, এক হলো ধৈর্য আর এক হলো সহ্য শক্তি। আর হ্যাঁ, একটুখানি অভিনয়, ব্যাস, তাহলেই আপনার জীবনে একেবারে শান্তি। এইটা কিন্তু গভীর কথা কইছে, বুঝলা কি না? তবে আমরা সকলে কিন্তু একটা অ্যাঙ্গেল দিয়ে দেখি, মানে আরেকটা অ্যাঙ্গেল কিন্তু ইগনোর করলে চলবে না। মানে বিয়ের পর মেয়েদের জীবনে তার ভূমিকাটা কি? মানে ম্যাডাম, মানে আপনি যদি আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করতেন, তাহলে আমাদের সঞ্জয় দা খুব উপকার হতো। সেরকম অভিজ্ঞতা আমার নেই, তবে হ্যাঁ, বিয়ের ঠিক পরপরই আমি আমার শাশুড়ি মাকে কিছু কথা বলেছি। কি বললা? আমি বললাম, মা, আমি তো সদ্য সদ্য এ বাড়িতে বিয়ে হয়ে এসেছি, আমি চাই না আমার জন্য এ বাড়ির নিয়ম কানুন কিছু বদলে যাক। এতদিন আপনি যা যা কাজ করতেন এখনো ঠিক তাই তাই কাজই করবেন। আপনি আমার গুরুজন, আপনার হাত থেকে কাজ কেড়ে নেওয়া মোটেও আমার উচিত হবে না। বড়দের শ্রদ্ধা করতে হয়। বাবা বাবা মল্লিকা, তোমার তুলনা না। আচ্ছা মল্লিকা, হ্যাঁ দাদা, তুমি কি অফিসে সুব্রতরে তোমার শাশুড়ি বানাইছো? এইটা বলো। তা সঞ্জয় দা কি বুঝলে? খুব সাবধান। আচ্ছা সুব্রত, তুমি তো এক্সপেরিয়েন্স, তো তুমি কিছু পাও না কেন? আরে আপনারা তো ভালোই বলছেন, আমি শুনছি। দাদা, আমি একটা বড় ফ্ল্যাট উঠেছে দেখেছেন? ওইটা? আরে ওইটা তো আইটি কোম্পানির লোকজন কিনতেছে মনে হচ্ছে। তাহলে তো দাম আকাশ ছোঁয়া। হ্যাঁ, অবশ্যই। এইটাই যে ফোন। এই সময় ফোন মানে ভালো কিছু না, বুঝলা কি না? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ কাজ হচ্ছে, কাজ হচ্ছে। হ্যাঁ কোম্পানি হ্যাঁ স্যার হচ্ছে, কাজ হচ্ছে, ও হয়ে যাবে। হ্যাঁ স্যার, ওটা হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ 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 হয়ে যাবে। আচ্ছা, আমি আজকের মধ্যে সব অ্যাসেম্বল করে আপনাকে মেল পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার। এটা তো বড় সমস্যা হয়ে গেল। আমি আগেই বলেছিলাম আজ কিছু একটা হবে। আমার কি করে হবে? আজ আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার হবে না। আমার আবার পাত্রী দেখতে যাওয়ার আছে, বাড়িতে কথা দিয়ে রেখেছি। সুব্রত, তুমি তো আসলে গিয়া, তুমি একটু সামলে দিও। আরে সব টেবিলের রিপোর্ট গুলো তো আমার লাগবে। আমি কোম্পানিটা আর্ধেকটা করেছি, বাকিটা পাঠাই দিতেছি। কি হলো? চিন্তার কি আছে? আরে আমরা জানি তোমার হাতের কাজ খুবই জোর ধরে, তুমি পারবা, তুমি পারবা। হ্যাঁ আপনি রোজ রাজি হন কেন? আরে দেখছো তো সবারই প্রবলেম। হ্যাঁ, ওদের প্রবলেম আছে ঠিকই, তা বলে আপনি? আরে আমি যে সিনিয়র, দায়িত্ব তো আমারই। আমি
গেছে জানেন, আপনাকে পাঠিয়ে রেখেছি, আপনি শুধু একটু টাইপ করে নেবেন। আসলে আমি ভাবতাম আমার ওই ডাক্তারের এখন লেগ আছে, শরীরটা না খুব একটা ভালো নেই। আমি জানি আপনি সব ম্যানেজ করে নেবেন, আমি কালকে এসে বাকিটা দেখে নেব। আজকে আসি। স্যার স্যার এমআইটিটা আপনাদের পাঠিয়ে কারেকশন গুলো মার্ক করে রেখেছি, আপনি খালি চেক করে নেবেন। আর বলছি স্যার আজকের দিনটা একটু সামনে নিন, আমি কথা দিচ্ছি কালকে ফার্স্ট আওয়ারে এসে সব কাজ দেখে নেবো। মানে জানেনই তো স্যার আজকে কাজ করতে যাওয়ার আছে। আর তাহলে স্যার মানে আসলাম, হ্যাঁ স্যার আসলাম। আমি প্রপার্টিটা পাঠিয়ে দিছি, তুই একটু ম্যানেজ করে নিও। আজ আমার ওই 4টি সাদা ধরতে হইব, বুঝলা কিনা? আমি চলি। ঠিক আছে স্যার একটা ছোট মুখে বড় কথা বলবো। বলছিলাম দায়িত্ব আর বোঝা কিন্তু এক জিনিস না। না, আপনি ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ হওয়া আর সব কাজ কাঁধে নেওয়া কিন্তু মোটেও এক না। আরে কাজটা তো করতে হবে তিলক। হ্যাঁ করতে হবে, কিন্তু সবাই মিলে করলে কাজ, একা করলে কিন্তু বোঝা। এই আমি বলে দিলাম। না যাই, আপনার জন্য একটু চা করে আনি। আপনি তো কোনোদিন না বলতে পারবেন না কাউকে। বাবা চাপ নিস না, কালকে তো সানডে। আর সানডে মানে কি? সানডে মানে সুব্রত বাড়িতে থাকছে, আর সুব্রত বাড়িতে থাকা মানেই আমি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে চাপ নিতে হবে না, তুই বরং কালকে ঠিক বেলা 11টা পার্ক স্ট্রিট মেট্রোর বাইরে আমাকে পিক আপ করে নিস। আচ্ছা এই শোন না বলু, কতদিন আমরা একসাথে কোথাও হই না, দেখ না একটু জয়ী আর নিবুকে অ্যারেঞ্জ করতে পারিস তো। ওই তোর কাজটা হয়ে যাওয়ার পর আর তাহলে আমরা একসাথে কোথাও একটু বসবো, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকটা চাপ নিস না, তুই ওদিকটা অ্যারেঞ্জ কর। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। কালকে কোথাও বেরোবে? হ্যাঁ রে, ওই আমরা বান্ধবীরা অনেকদিন কোথাও একসাথে হই না, তাই ভাবছিলাম কালকে কোথাও একটু বসবো। কিন্তু কাল তো রোববার। রোববার তো কি হয়েছে মা? রোববার বলে কি সংসারটা বন্ধ থাকবে? না মানে বাবাকে বলেছো? তাকে আর কখন বলবো বল, আজকে ফিরে পরে বলবো ফোন। কিন্তু বাবার যদি কোনো প্ল্যান, না মানে কোথাও যদি যাওয়ার থাকে। তোর বাবার তার আবার প্ল্যান? আর শোন, তোর বাবার যদি কোনো প্ল্যান থাকে, তারপরে যদি শোনে আমি প্রোগ্রাম করেছি, না তো বলবেই না, বরং বলবে দেখিস ও তুমি ঠিক করেছো, তাহলে যাও তুমি, আমি দিকটা সামনে নেব। এটা কিন্তু একদম ঠিক বলছো। ও মা, খিদে পেয়েছে, টিউশন আছে তো। চল 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 চল। নিন স্যার গরম গরম চা। চা না খেলে এই ফাইলগুলো কাঁদে। যা, তুই আবার দাঁড়িয়ে থাকিস না, তুই বস। যা। স্যার এই টুলটাই তো আমার সিংহাসন। স্যার স্যার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ কর। না, অফিসে আপনাকে সবাই জানে খুব সিনসিয়ার, ডিপেন্ডেবল। বলছিলাম ওই মানে ওই বাড়িতেও কি তাই? মানে? না, আপনি যে অফিসে এত সময় দেন, বাড়ির লোক অভিযোগ করে না? আরে ওরা অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত? অভ্যস্ত মানে? এই যে অফিসের ফাইল আর বাড়ির বিল সবই এসে আমার টেবিলেই পড়ে। আমি না তুললে যে ওগুলো পড়েই থাকবে, এই বিশ্বাসটুকু সবাই খুব যত্ন করে রাখে, বুঝলি? এখানে যেমন না বলতে পারি না, বাড়িতেও ঠিক তাই। মাঝে মাঝে কি আমার মনে হয় জানিস? কি মনে হয়? আমি বুঝি মানুষ না রে,
আমি একটা ব্যবস্থা চালু থাকলেই সব ঠিক, আর বিরতি দিলেই ব্যাস সব গোলমাল। তাই বিরতি দেওয়া আর হয়ে উঠল না। স্যার আপনি নিজের জন্য সময় রাখেন? খুব একটা না। মানে কোনো শখ, বই পড়া, ঘুরতে যাওয়া, টিভি দেখা? হ্যাঁ, আমার না থিয়েটার দেখতে খুব ভালো লাগে জানিস। স্যার আপনি থিয়েটার দেখেন? হ্যাঁ, আগে যেতাম, হ্যাঁ এখন আর হয়ে ওঠে না। বলছিলাম কাল তো সানডে, যান না একটু ঘুরে আসুন। হ্যাঁ, চেতনার একটা নাটক হচ্ছে জানিস, জগন্নাথ, যাওয়ার খুব ইচ্ছে। স্যার বলছিলাম ওখানে সব বড় বড় লোকেরা যায়, তাই না? আরে না না, থিয়েটার সবার জন্য জানিস, যারা ভালোবাসে তারাই যায়। তবে স্যার আমার আবার থিয়েটার বলতে যাত্রা ভালো লাগে, ঢাক ঢোল লাইট। স্যার যান না, ঘুরে আসুন। আর কাজ তো রোজই আছে, না হয় দেখবেন আপনি কাজ করতে করতে কাজই হয়ে গেছে। এই মানুষ তো আর নেই না। আমি আবার বেশি বকবক করলে আপনার কাজের দেরি হবে। আমি বাইরে আছি, কিছু প্রয়োজন হলে বলবেন। দেখলেন সুব্রতর অবস্থাটা দেখলেন? এইভাবে প্রায় অধিকাংশ দিন সুব্রত সবার কাজের বোঝা মাথায় নিয়ে সব কাজ শেষ করে রাত্রি করে বাড়ি ফেরে। ও যে কাউকে না বলতে পারে না। ওদিকে স্ত্রী মিতা, সে যদিও অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু সেই বা তার অধিকার ছাড়বে কেন? ওই সুব্রত বোধহয় বাড়ি ফিরল। তা আজ এত দেরি হলো যে? একটু কাজ ছিল। এটা একটু কাজ শুধু তো, রাত 10টা বাজে। অফিসে তো সবাই সব কাজ তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে কেটে পড়ে, সেসব কথা জানতে আমার আর বাকি নেই। শোনো, আজকে দেরি করেছো, আর কাল কিন্তু তুমি আবার কোথাও বেরিয়ে পড়ো না। আর কাল কিন্তু তোমার একটা কাজ আছে। কাল কাল তো সানডে। আরে সানডে বলেই তো এই তোমার আমার বান্ধবী পল্লবীর কথা মনে আছে? ওই পল্লবী জানো তো, গড়িয়া সাইডে কিছু ফ্ল্যাটের সন্ধান পেয়েছে, না ওগুলো দেখতে যাবে বলছিল, আমাকে ওর সাথে যেতে বলেছে। তা দেখলাম কাল তো সানডে, তুমি বাড়িতে থাকছো, আর তাই আমি কিন্তু হ্যাঁ করে দিয়েছি। কিন্তু শুধু তো হ্যাঁ করে দিয়েছি, একটা সমস্যা হয়ে গেছে জানো। আবার কি? ও না, আমার একটা কুরিয়ার আসবে, খুব ইম্পর্টেন্ট, আর ওগুলো নেওয়ার জন্য তোমাকেই নিতে হবে। কাল কাল কখন আসবে? কখন আসবে জানি না, ওই সারাদিনের মধ্যেই কোনো একটা সময়। তাই তো বলছিলাম তুমি আমার কোথাও কিন্তু বেরিয়ে পড়ো না, ওগুলো তুমি রিসিভ করো। কাল আসলে কাল আমি ভাবছিলাম। কি আবার কি ভাবছিলে? আমি ভাবছিলাম কি কিছু কি বলবে? যাও যাও, ফ্রেশ হয়ে এসো, তো অনেক রাত্রি হয়ে গেছে। আরে এসে দেখো তো, সারাদিন ধরে আমার ফোনের নেটফ্লিক্সটা কাজই করছে না। আর সুব্রত, কাল তুমি বাড়িতে থাকছো, কতগুলো কাজ কিন্তু পেন্ডিং আছে, মনে করে করো। ওই যেমন ধরো পূর্ণার কলেজের অনলাইন ফিস জমা করেনি, তারপর এ মাসের ইলেকট্রিসিটির বিলও জমা করেনি। ও এসছো, নাও ফোনটা দাদা, তাহলে দাও, ফোনটা দেখো দেখো তো। শুনলে, ওই পূর্ণার কলেজের অনলাইন ফিসটা কালকে দিও, গ্যাস সিলিন্ডারটা বুকিং করো, আর ইলেকট্রিসিটির বিলটা জমা দিও, বুঝলে? নইলে তো পরশু আবার সোমবার শুরু হয়ে যাবে তোমার অফিসের ন্যাকামো। আচ্ছা শুধু তো, তোমার আজকে পূর্ণার কলেজের ওই প্রজেক্টের কি সব সিলিন্ডার আনার কথা ছিল, এনেছো? আজ একদম সময় পাইনি, কালকে ঠিক করে নিয়ে আসবো। কাল কাল কাল, সব কিছুতে কাল, যত ভাবে মাথাটা খারাপ করবো না। আচ্ছা সুব্রত, তোমার তো একটা সংসার আছে, সেখানে দুটো মানুষ এক্সিস্ট করে। ডাকো দাও, ফোনটা আমাকে দাও, আমি নিজেই দেখে নেবো। জ্বালাও তো না।
বাবা, ও বাবা, কি করছো? ও হ্যাঁ বল। আচ্ছা তোর ওই কি প্রেজেন্টেশন আছে ওটা দে তো, সব মেটারগুলো দে, আমি কালকে সব প্রিন্ট আউট করে নিয়ে আসবো। আরে রাখো তো, ও আমি নিজেই করে নিতে পারবো। আরে সে তো তুই পারবি মা, দে ওগুলো আমি সামলে দেবো। বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। বল। তুমি কি সব কিছু সামলানোর দায়িত্ব নিয়েছো? না তো, আসলে সংসারটাই তো দায়িত্বের মা। আর দায়িত্ব মানে জানো তুমি, সেদিন মাকে দেখছিলাম, তাকে একটা ফোনে বলছে সুব্রত আছে, ওই সবটা সামলে নেবে। আচ্ছা, অফিসেও কি সবাই এমনটাই বলে? না তা নয় বাবা, তোমাকে নিয়ে না আমার একটা প্রবলেম আছে। সে কি রে, আমার বিরুদ্ধে আবার এফআইআর নাকি? হ্যাঁ তুমি খুব ভালো, এত ভালো যে সবাই সুযোগ পায়। তুমি রাগ করো না, প্রতিবাদ করো না, কেউ একটু চাপ দিলে হালকা হেসে বলো আচ্ছা ঠিক আছে। আরে মা, সবাই যে যার নিজের মতো করে লড়াই করে, বুঝলি? কিন্তু তুমি লড়াই করো না, তুমি মেনে নাও আর মানিয়ে নাও। কলেজে যখন কেউ আমাকে পুশ করে, আমি পুশ ব্যাক করি, কারণ তুমি তো আমায় শিখিয়েছো সেলফ রেসপেক্ট ইম্পর্টেন্ট। কিন্তু তুমি নিজের বেলায় কেন সেটা ফলো করো না? তুই এত সব খেয়াল করিস? বাবা, আমি তোমার মেয়ে, আমি দেখেছি দিন শেষে তুমি যখন বাড়ি ফেরো, কেউ তো তোমাকে এক গ্লাস জল দেয় না, কিন্তু তুমি তো আমাদের সবার খেয়াল রাখো। বাবা, তোমারও একটা সানডে থাকতে পারে, একটা নিজস্ব টাইম, একটা বন্ধ দরজা, যেখানে কেউ ঢুকবে না। আমি না করলে ওরা যদি অসুবিধায় পড়ে? আরে পড়ুক একদিন অসুবিধায়, তবেই তো বুঝবে তুমি আমাদের জন্য ঠিক কতটা কর। জানো বাবা, আমি চাই না যে তুমি কোনো সুপারম্যান হও, আমি চাই তুমি স্ট্রং হও, স্ট্রং। কেন রে মা, আমি কি দুর্বল নাকি? না, তুমি খুব দেব, কিন্তু নিজের জন্য নও। আচ্ছা, কাল তুমি নাটক দেখতে যাবে না? সে কি, তুই জানলি কি করে? দাঁড়াও না, বলছি। ট্যান্টানা! এই যে দেখো বাবা, এই পোস্টারটা, এটা না আমি আগেই তোমার ব্যাগে দেখেছি। ও বাবা বাবা, কাল তুমি যেও, আর ওই চুড়িদারটা না, ওটা আমি নিয়ে নেব। আচ্ছা, কিন্তু তোর মা যদি বকে? আরে আমি সামলে নেব, কিন্তু এখন তোমায় একটু প্রোটেক্ট করি। বাবা, তুমি একটা মানুষ, তুমি কোনো ব্যবস্থা তো নও। সত্যি রে মা, তুই বড় হয়ে গেছিস। না বাবা, তুমি আর একটু বড় হও, দেখবে আমি তোমার সেই ছোট্ট মেয়েটাই আছি। এই লাইনটা ঠিক রাখো, ধাক্কাধাক্কি করবে না। আর কতক্ষণ লাগবে দাদা? এই সরে যান, আগে আমি নেব। দাদা, আমি তো আগে থেকেই লাইনে দাঁড়িয়ে তাহলে কি হয়েছে? একটু সরে দাঁড়ান, তাড়াতাড়ি আছে। এইভাবে ধাক্কা দিলে তো আমি এই, পড়ে কি যাব। হচ্ছে? লাইনে চলুন দাঁড়াতে সবাই, জানেন আর মাত্র দুটো টিকিট আছে। আগে আমাকে দিন, আমাকে দিন। কেন এমন হয় আমার সঙ্গে? বারবার সব জায়গায় লাইনটাও দিতে পারি না, নিজের জায়গা ঠিক করে রাখতে পারি। নিজের জায়গা ছেড়ে দিয়ে এখন কাজ করবো কি? আমি তো দেখলাম লাইন ভাঙবে ঢোকলা, কিন্তু তাকে জায়গাটা ছেড়েছিলে তুমি। আমি কিছু বলতে পারি না বলতে পারোনি, না বলতে শেখনি। এদিকে একটু না, এটা তো আপনার। একটা আমার আর একটা যার দরকার ছিল তার। ধরো
কিন্তু আপনি তো আমাকে চেনেন না। চিনি বেশ ভালো করেছি। কি করে? তোমার মতো মানুষ আমি রোজ দেখি, যারা জীবনের ট্রেন ফেলে দিয়ে ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাত মারে, সামনে স্ত্রী, মাথার উপর বস, আর পিঠে ছাড়া সমাজটাকে নিয়ে চলো। এই বোঝা বইতে বইতে তোমরা ভাবো যে তোমরা পুরুষ মানুষ, পাশে সিট ছাড়ো, লাইনে জায়গা ছাড়ো, আর একদিন নিজের স্বপ্নটাকেই ছেড়ে দাও। তারপর বলো এটাই তো দায়িত্ব। আর এই মন্ত্রে দেবতা হয় মানুষ, আর জীবনে এই মানুষ হয়ে যায় কাঠের টুকরো। কেউ সুতো ধরে টানে আর তোমরা নাচো। আপনি কে ঠিক চিনলাম না তো। আমি নাটক লিখি, এই মানুষ দেখি, তাদের ভাঙা সংলাপগুলো জোরে লাগাই। আপনি নাট্যকার? হ্যাঁ, তা বলতে পারো। আরে জীবনটাই তো একটা নাটক, জীবন তো শুধু অজুহাত। কিন্তু আপনি আমাকে সাহায্য করলেন কেন? কারণ তোমার সাহায্য দরকার ছিল, কিন্তু তুমি চাও ওই ফাটবে পড়ে গেল, চলে যাও না। আপনারা জানেন গত 15ই মার্চ জগন্নাথ দাসের ফাঁসি হয়েছে। সকলেই তাকে অবজ্ঞা করত, আর উঁচু তলার লোকেরা তো তাকে মানুষ হিসেবেই গণ্য করত না। যত অন্যায়, যত অবিচার তার উপর হোক না কেন, মুখ বুজে সবকিছু মেনে নেওয়াটাই ছিল তার অভ্যাস। কোনো রকম প্রতিবাদ বা প্রতিরোধের প্রচেষ্টাই তার ছিল না। দাস মনোভাব ছিল তার সহজাত। ধর্মাবতার, আমাকে ছেড়ে দিন ধর্মাবতার, মরতে আমার বড় ভয় করে ধর্মাবতার, আমাকে ছেড়ে দিন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোরা সবাই খবরটা পেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওই মতটা না না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। ওটা আমাদের স্পোর্টস কম্বল, প্র্যাকটিস কম্বল, আমাদের আড্ডা দেওয়া বল, এভিয়েটি। হ্যাঁ হ্যাঁ, প্রতিবাদ করতে হবে ভাই, প্রতিবাদ। আর তার জন্য পোস্টার বানাতে হবে একদম। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, যে ভয় পেলে চলবে না। আর এটা কিন্তু একা আমাদের নয়, এটা গোটা কলেজের ব্যাপার। হ্যাঁ, কালকের মধ্যেই কিছু একটা করতে হবে। হ্যাঁ, আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তো তোরাও একটু ফার্স্ট ইয়ারের সাথে কথা বলে নে একদম। আচ্ছা আচ্ছা, কাল তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, কালই কিছু একটা করতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে, গুড নাইট। দেখি এবার কি করে কেউ মাঠটা দখল করে। তা কবে থেকে এইভাবে হাঁটতে শুরু করেছি? ছোট ছোট জায়গায় বারবার হাত বলতে বলতে, হ্যাঁ একদিন থাক, একদিন ঠিক আছে, একদিন না থাক, তারপর তুই নিজেই আর থাকিস না। আমি আসলে পারি না কাউকে কষ্ট দিতে। সেই জন্য নিজেকে কষ্ট দিস। তুই জানিস মানুষের জীবনে সবচেয়ে বড় মিথ্যে কথাটা কি? কি? আমার কিছু চাই না। আরে যে মানুষের কিছু চাই না, কোনো মানুষই না, সেটা একটা ব্যবহার বস্তু। আচ্ছা তুই আমাকে বলতো, তোর জীবনে সবচেয়ে বড় ভয় দেখি? লোকে আমাকে খারাপ ভাবে। ঠিক তাই, আমি যা ভেবেছি তাই। আর সেই জন্য মানুষ তোকে ব্যবহার করবে। আচ্ছা, আপনি আমাকে শেখাবেন? কি শিখতে চাস? না বলতে পারেন? এই না বলতে পারা তো সবচেয়ে বড় গুণ, কারণ সেক্ষেত্রে তুই নিজেকে প্রথমবার সত্যি কথাটা বলিস। তুই না জানিস নাটকে একটা সংলাপের চেয়ে আগে কি আছে? অভিনয় না, শরীর। নাটকের 3টি ভাষা: শরীর, দৃষ্টি, নীরবতা। সবার অনেক করে তুই কিছু না বলো, এই সবাই আমি বুঝতে পারি যে তুই কি বলতে চাস। কি? আরে তোর শরীর দেখে, এই যে দেখ 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 তুই কিভাবে দাঁড়িয়ে আছিস। এই যে কেউ দেখে বলবে এই লোকটা আজকে ভালো। আচ্ছা এবার আমায় দেখ, আমি কিন্তু একটাও কথা বললাম না। আমাকে দেখে কেমন মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বেশ শক্তিশালী লাগবে। আরে এইটাই শরীরের ব্যাকরণ। এরকম না বলো। আচ্ছা তুই বল, না না বল।
না, এটা না হলো, আরে এটাকে ক্ষমা দেওয়া হচ্ছে। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, শ্বাস নে, শ্বাস নে, 140, চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর, হবে হবে, চেষ্টা কর, 103, আস্তে, নো করে, এই একটা শব্দ, এই একটা শব্দ জীবনটা বদলে দিতে পারে জানিস? আরে মানুষ তার জীবনে কত চরিত্র অভিনয় করে, আর তুই তুই একটা চরিত্র ধরে পড়ে আছিস। আমি কি পারবো? কেন পারবি না? তুই মানুষ, তুই পারবি। আমি তাহলে এতদিন আমার নিজের চরিত্রটাই ভুল অভিনয় করছিলাম। তুই এতদিন কোনো অভিনয় করিস, তুই শুধু সহ্য করেছিস। আজ থেকে প্রতিদিন রিহার্সাল হবে। কিসে? নিজের জীবনে নিজের চরিত্রে অভিনয় করি। হ্যাঁ, আয়। সুব্রতর জীবনের রিহার্সাল শুরু হয়ে গেছে। এদিকে বাড়িতে তো মিতা রেগে আগুন। আজ রবিবার, ছুটির দিন, এত রাত পর্যন্ত সুব্রত বাড়ির বাইরে, এরম তো হয় না। কি ব্যাপার? সুব্রতর কপালে দুঃখ আছে। আচ্ছা, এই গুরুর শেখানো বিদ্যা সুব্রত কি তার বাড়িতে কাজে লাগাতে পারবে? আসুন দেখা যাক। সংলাপ নয় সুব্রত, আসল শরীর, দৃষ্টি, শ্বাস নে, কাঁধ শক্ত, চোখ স্থির, স্টেডি। কোথায় ঢুকিলে? একটু কাজ ছিল। তা তো দেখতেই পাচ্ছি। কি এমন কার্যটা করে এলে যে তার জন্য রাত 11টা বেজে যায়? তোমার তোমার এই যে কুরিয়ারের ছিল, ওটা আমি ব্যবস্থা করে দিয়েছি। পিয়নকে বলেছিলাম, ও নিয়ে নিয়েছে। তার মানে তুমি সকাল থেকে বাড়িতে ছিলে না? আরে বাবা, তোমার কাজটা তো হয়ে গেছে। আরে সেটা তো বুঝলাম, তা তুমি কোথায় ছিলে? সুব্রত, আমি কিন্তু জিজ্ঞাসা করছি। সেই এক জিনিস, চুপ। সুব্রত, তুমি কি আমার থেকে কিছু লুকোতে চাইছো? কি লুকোতে চাইছো সুব্রত? আমাদের এতদিনের সম্পর্ক সুব্রত, তুমি এত রাত অব্দি কোথায় ছিলে সেটুকু জানার অধিকার আমার নেই? সব সময় সব কথা বলা যায় না। মানে আমি তোমার কাছে বাইরের লোক সুব্রত? আরে না না, শোনো, আসলে আসলে আমি নিজের জন্য একটু সময় নিতে গিয়েছিলাম। নিজের জন্য? হ্যাঁ, সবার জন্য বাঁচতে বাঁচতে আমি আমি নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলছিলাম। এই কথাগুলো তো তুমি আমাকে শুরুতেই বলতে পারতে সুব্রত। তুমি তো জানো সেই শুরুর দিন থেকে আমি তো তোমার ভালোটাই চেয়ে এসেছি, নাকি? হ্যাঁ জানি। তাহলে জানোই যদি আমাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নেবে, আমি কিন্তু সেটা মেনে নেব না। আচ্ছা, আর হবে না। মনে থাকবে? হ্যাঁ। এই শোনো, আজকে যা করেছো এর যেন রিপিট না হয়। যাও, অনেক রাত্রি হয়েছে, ফ্রেশ হও। আমি খাবার রাখতে যাচ্ছি। এতক্ষণ কোথায় ছিলে? নিজের জন্য একটু সময় নিতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
বাহ, আধুনিক থিয়েটার মানুষের জীবন, নাট্যকার বিশ্বনাথ বসু। আমার মেয়েটাও বেশ নাট্যমোদী হয়েছে তো। এ কি, এ তো কালকের দেখা হওয়া সে ভদ্রলোক। হ্যাঁ ঠিক তাই, নাট্যকার বিশ্বনাথ বসু, জন্ম 1 আগস্ট 1954, মৃত্যু 23 জানুয়ারি। মৃত্যু না না, এটা বোধ হয় মৃত্যু 23 জানুয়ারি 2012। মানুষের জীবন থিয়েটারকে এক সূত্রে বেঁধেছিলেন বিশিষ্ট কাজ, বৈতরণী, জীবনের যবনিকা, কৃষিকার্যের বিচার। কি করে সম্ভব? আরে যে মানুষটার সঙ্গে কাল আমি এতক্ষণ সময় কাটালাম, চা খেলাম, তিনি 70 বছর। না না না, এ অসম্ভব, এ অসম্ভব। না, আমাকে আসল সত্যিটা জানতেই হবে। আমাকে জানতেই হবে সত্যিটাকে। কি আমাকে জানতেই হবে। ভাবছেন গল্পটা কেমন পাল্টে গেল, তাই না? ভাবছেন লোকটা বুঝি পাগল হয়ে গেল? আরে না না, লোকটাই প্রথম তার জীবনের প্রকৃত সত্যকে খুঁজে পেয়েছে। আচ্ছা, আমরা এখন দেখি জীবনের প্রকৃত সত্য সুব্রতকে কোথায় নিয়ে যায়। আপনি কি নাট্যকার বিশ্বনাথ বসু? তাহলে তুই আমার সম্বন্ধে সবই জেনেছিস? আপনি ভূত? ভয় পাচ্ছিস? কাল তো এত গল্প করলি, একটা সত্যি জানলি আর আমি বদলে গেলাম। এ কি করে সম্ভব? আপনি তো মৃত। আমি মৃত? কিন্তু তুই আমায় ভূত ভূত বলিস না, তুই বরং আমায় ভাবনা বল। ভাবনা? হ্যাঁ ভাবনা। তুই তো আমার সম্বন্ধে পড়েছিস, তুই তো জানিস আমি মানুষের জীবন নিয়ে থিয়েটার করতাম। আমি জানতে চেয়েছিলাম থিয়েটার কি সত্যি একটা মানুষকে তার বাস্তব জীবনে বদলে দিতে পারে। পারলাম না রে, নাটক শেষ হলো না, তার আগে জীবন শেষ হয়ে গেল। তাহলে প্রশ্নটা রয়ে গেল, আর তুই হলি আমার উত্তর। আমি তো দেখেছি তুই জীবনের প্রতিটা ধাপে শুধুই হেরে যাস। দাঁড়া, তার আগে তোর সাথে একজনের আলাপ করাবো। বিবেক? হ্যাঁ দাদা। এ হলো বিবেক। ভাবনা বিবেক, আমাদের এখন ভুলি যাচ্ছে। মানে কি ভূত? আরে না দাদা না, আমি আমার বর্তমান জল জানতো মানুষ। বিশ্বাস হচ্ছে না তো? এই দেখুন, অনুভব করলেন? আরে বিবেক আমার নাট্যদলের একজন একনিষ্ঠ কর্মী। ও একাধারে মঞ্চ, ব্যাকস্টেজ, প্রপস, লাইট, সাউন্ড সব সামলাতো। আর শুধু তাই না, অভিনয় ওর কিন্তু দারুণ দক্ষতা। জানিস তোদের দুজনের মধ্যে না একটা অদ্ভুত মিল আছে। একসময় এই বিবেকও না, ও খুব একাকিত্বে ভুগত। তারপর ওর সাথে আমার দেখা হলো। এখন বিবেক ছাড়া তুই হলি দ্বিতীয় ব্যক্তি যে আমায় দেখতে পায়। একসাথে এক সময় আমরা কত কাজ করেছি, তাই না বিবেক? ঠিক দাদা, কোন দিনটার কথা আমার আজও মনে আছে। তখন আমি কিছুই না, এই হাজার ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া এক মুখ। হঠাৎ করে দাদার সঙ্গে দেখা, আমায় জিজ্ঞেস করলেন, কি অভিনয় করতে চাস? আমি বললাম
দাদা, আমি তো কিছু জানি না। বললে কোনো কিছু জানার দরকার নেই, শুধু অনুভব করতে পারলেই হবে। তারপর থেকে পুরো মঞ্চটাই আমার ভর হয়ে গেছে। এই কখনোই আলো লাগিয়েছি, কখনোই পথ গুছিয়েছি, কখনোই পথটা টেনেছি, মাঝে মাঝে দু একটা সংলাপ বলার সুযোগ পেয়েছি। দাদা, আপনার মনে আছে ওই অন্ধকার মানুষ নাটকের শেষ দৃশ্যের কথা? দেখতে না আমার কোনো সংগ্রাম ছিল না, সমগ্র দৃশ্যে শুধু দাঁড়িয়েছিলাম। অথচ দাদা আজ বলেছিলেন তুই সব থেকে বেশি কথা বলেছিস। আরে উনি তো আমায় শিখিয়েছে অভিনয় মানে মঞ্চে দাঁড়িয়ে থাকা নয়, অভিনয় মানে সংলাপ বলা নয়। অভিনয়ের প্রকৃত সত্তা হচ্ছে জীবনের প্রকৃত সত্যকে খুঁজে পাওয়া। এক সময় আমার জীবনের কোনো মূল্য ছিল না, এই থিয়েটার আমায় বাঁচতে শিখিয়েছে। মানুষটা আমাকে এক জল জ্যান্ত মানুষে পরিণত করেছে। আপনি থিয়েটার করেন? হ্যাঁ, আমার আপনাদের সাথে আলাপ করে আমার ভীষণ ভালো লাগছে। জানেন, আমিও থিয়েটার ভীষণ ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা আপনার নাটকের নাম কি? প্রত্যেকটা নাট্যদল দাদাই তো তৈরি করা দল। এখন এই দলের সমস্ত কাজ বিবেক নিজেই সামলাচ্ছে। আরে না, দাদা মাথার উপর আছে বলে সবকিছু সম্ভব হচ্ছে। আপনি কখনো অভিনয় করেননি? না, আমি ওসব পারি না। আরে ও নিজেকে এখনো আবিষ্কারিত করেনি। দাদা, আরে এটা দেখছি যে 20 বছর আগে না। ঠিক তাই। নেই বলবেন আমি পারবো। আরে কেন পারবেন না? চলুন, নিশ্চয়ই পারবেন, চলুন। কখন এখানে দাদা? হ্যাঁ, তারা দেখতেছেন হারুয়ার দুজনের কথা মনে আছে? হ্যাঁ, আমার সঙ্গে একটু অভিনয় করবেন? করবি? হ্যাঁ দাদা। আচ্ছা হোক। জানেন দাদার সঙ্গে না তারা আমার একটা শেষ কাজ, সালটা 2011। হ্যাঁ ঠিক বলছেন, 2011। দাদা হ্যাঁ, শুরু করুন। আচ্ছা তুমি সৃজন, আমি হারু। আচ্ছা ঠিক আছে। তুই তো আমার প্রশ্নের উত্তর দিলি না বলে হারু। কি প্রশ্ন? একটু কৃপা করে বলেন। মানুষের জীবনের সব থেকে বড় দুঃখটা কি? কি জানি আপনি বলেন, আপনার মনে কি আছে? মানুষের জীবনের সব থেকে বড় দুঃখ হলো মাঝ রাতে যদি হঠাৎ ঘুম ভেঙে যায়, সে মানুষগুলো তোকে ভালোবেসে মারা গেছে, তাদের কথা মনে পড়ে যাওয়া। মাঝ রাত এমন এক সময় যদি তোর একবার ঘুম ভাঙে, মাঝ আকাশের দিকে তাকাবি, আর মাঝ আকাশের দিকে তাকালে শত শত নক্ষত্রের ছায়া চোখের মনির ভিতর এসে পড়বে। মাঝ রাতেই তুই বুঝতে পারবি দাদারা আসলে সত্যি। অগণিত তারাদের ছায়ারা, তোর প্রিয়জনেরা তোর দিকে হাসিকে তাকিয়ে আছে, আর তুই মানুষ না, তুই এক জীবন্ত লাশ। মাঝরাত মানে পরাজয়, মাঝরাত মানে শোক, মাঝরাত মানে অবস্থা। মাঝরাতে তুই বুঝতে পারবি চারিপাশে অপরিত মানুষ, আত্মীয় স্বজন সব আসলে অপনীকে। তুই মানুষটা এক চলমান অভ্যাস। হ্যাঁ, অভ্যাস। এই যে রোজ সকালে উঠিস, বাজারে যাস, অফিসে যাস, হাঁচিস, কথা বলিস,
কিন্তু বাঁচিস না। আমিও জানেন, আমিও মাঝরাতে কিছু দেখি। কি দেখিস? কিছু মুহূর্ত, কিছু মানুষ, তারা আসে আবার কোথায় হারিয়ে যায়। আরে ওগুলোই তো ছায়া। ছায়া? হ্যাঁ, ওগুলোই যে টুকরো টুকরো অনুভূতি, যেগুলোকে তুই চাপা দিয়ে রাখিস। কোনটা তোর দুঃখ, কোনটা তোর ভয়, কোনটা তোর না পাওয়ার ইচ্ছে। এগুলো এগুলো কখনোই একসাথে আসে না। একসাথে আসে না? না। কেন? কারণ মানুষ একসাথে তার জীবনের সব শক্তিকে কখনো দেখতে পায় না। আর এটাও যেমন সত্য যে তুই কখন একটা চরিত্র হয়ে উঠিস তুই কিন্তু নিজেও জানিস না। কে? বুঝতে পেরেছিস তো? সত্যি সেই দিনগুলো অদ্ভুত ছিল জানিস। মাইন্ড, লোকনাট্য, প্রসেনিয়াম, কাট থিয়েটার, মানে এক্সপেরিমেন্টাল থিয়েটার, কি করিনি আমরা। বলতে নেবে নীতিকান্তের বিকাশ, জীবনের কারণিকা, নাইট পর অন্ধকারে মানুষ তারা দেখতেছে। সত্যি সত্যি সেই দিনগুলো মানে সত্যি অদ্ভুত ছিল। এই যে নাইট্রোখরের কথা বললো, সেই সময় কত বনে বাজারে ঘুরে বেরিয়েছি জানি। এই নাইট্রোখরের প্রেক্ষাপট ছিল টাইলবাসার কাছে এক তপশিলি অধ্যুষিত এলাকা কিরিপুরি। আমি, বিবেক, মান্নাদা, আমরা দীর্ঘদিন ওখানে গিয়েছিলাম ওই মানুষগুলোর জীবন থেকে কাছ থেকে জানার জন্য। এসব শুনে না আমার কেমন জানি একটা স্বপ্নের কথা মনে হচ্ছে। স্যার, হ্যাঁ বলুন না, বলুন, শুনতে ইচ্ছে হচ্ছে। এই তুই অফিস যাবি না? ও যে যাবো কোন, সব দিন তো সবার আগে গিয়ে অফিসে বসে থাকি। আজ আপনার কথা শুনে যায়, আপনি বলুন। আচ্ছা, কি শুনবি বা? ওই যে ওই গিরিবুরুর মানুষদের কথা। আরে সে তো অনেক কথা, সে তো সময় লাগবে, সে না হয় আরেকদিন হবে। দাদা তার থেকে বলতে ওই পড়ার পাঠের ঘাট যাবে। পড়ার কথা? আরে ও তো পড়াতে চেনেই না। তার ঠিকই বলেছেন, পড়াল পাটকার 65 বছর আগে এই আট পেটা খেটে খাওয়া মানুষগুলোকে বাঁচার জন্য, রাজনৈতিক অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য গান রচনা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানি, এই গুণী মানুষটাকে ওই রাজনৈতিক শক্তিগুলো চক্রান্ত করে প্রকাশ্য দিবালোকের ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। তার প্রতিবাদে রচিত আমাদের নাটক নাইট্রোখর। ঠিক আছে, ও যখন বলছে আপনাদের কথা শুনে আমারও কেমন রক্ত গরম হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই বস, এখানে বস বস। আমি গানটা করছি, দু লাইন আমি মনে আছে যেটুকু আমি করছি, ভাষাটা একটু অন্যরকম। হ্যাঁ শোন। আরে তালার মাঝে, আরে তালার মাঝে চাপলা চালু ছিল জনে রে, ছিল জনে বলি কালে এই সাপলা যেটি আমার বিপ্লাকে ঘুমে রে, বিপ্লব বিপ্লব বুঝলি? বিপ্লব হলো বিপিএল কার্ড, সেই গরিব অসহায় মানুষগুলো আইডেন্টিটি কার্ড। আরে বিপ্লব গেল ঘুমে রে, বিপ্লব গেল ঘুমে। আরে দেখবি সুবা, আরে খাইতি মজা, আরে দেখবি সুবা খাইতি মজা। তুলনা তারি নাই রে, তুলনা তারি নাই। ইরি মাঝে বিনি সুতার পান্নাসে ভাই রে, পান্নাসে ভাই। আরে মাদুর আছে, আরে পুতলা আছে, আরে মাদুর আছে, পুতলা আছে, দিলে তাইলাম। আর মানুষ ছাড়া লেজ না পায়, আর মানুষ ছাড়া লেজ না পায়। পেলে সরকারি দান রে, পেলে সরকারি দান। এমনি করে হাতি ছুড়ে রেবতী উড়া করে, রেবতী উড়া করে। আরে যা লেসা চুপ, কুত্তা মুনে ঘুরে রে, ঘুরে। আরে কুত্তা মুনে ঘুরে রে, কুত্তা মুনে ঘুরে। আরে কুত্তা মুনে ঘুরে রে, কুত্তা
স্বপ্নে ঘুরে। হেড অফিস থেকে নাকি ফোন এসেছিল, টেন্ডারের হিসেবে নাকি মিসম্যাচ করা গেছে। সে কি মল্লিকা জানে? বোধহয় না, জানে না। মল্লিকা, এই মল্লিকা, আরে আসো তাড়াতাড়ি আসো। কি হয়েছে? ওই কি বলছো শোনো। হেড অফিস থেকে ফোন এসেছিল, টেন্ডারের হিসেবে মিসম্যাচ পাওয়া গেছে। এই জন্যই বলি যেটা চেক করা প্রয়োজন। আমি তো করেছি দাদা। ফাইলগুলো সব ঠিক করে দেখেছিলেন তো? একবার না দুবার? একবার, মানে ওই মোটামুটি। এই মোটামুটিটাই বিপজ্জনক, বুঝলে কি না? সুব্রত দাই তো সমস্ত টেন্ডার ফাইলগুলো ভেরিফাই করে। ওটা একটু মুশকিল, আজকে স্যার তো অফিসে আসেননি। আচ্ছা মল্লিকা, তুমি একবার ভেরিফাই করছো বললে না? তার মানে তো গোলমালের সম্ভাবনাই বেশি। কেন? না তুমি যদি 3 বার করো সেদিনই আমরা চিন্তায় থাকি। আপনার কি এই সময় মজা আসছে বলুন? এই জন্য বলি অফিসে একটা সুব্রত ইন্স্যুরেন্স পলিসি প্রয়োজন। মানে না যেদিন সুব্রত আসবে না সেদিন অফিস বন্ধ থাকবে। বাবা, আমার তো এমনি হাত পা ঠান্ডা হয়ে আসছে, বস জানলে তো আর রক্ষে থাকবে না। আমাদের বসের কিন্তু একটা আশ্চর্য ক্ষমতা আছে। কি? যেদিন অফিসে বড় ভুল ধরা পড়বে উনি প্রকাণ্ড অঞ্চলে উপস্থিত হবে। হ্যাঁ, আসুন স্যার। কি একটা অবস্থা? আমি কাউকে অভিনেতা রিহার্সাল কেমন চলছে? আর বলবেন না স্যার, রিহার্সেল আমার তো মনে হচ্ছে আমাকে দেখে অডিয়েন্স কমেডি শো দেখছে। কি কেন? আরে যখনই একটু জিতব মনে করি, হ্যাঁ, অমনি জীবনের ডাইরেক্টর এসে একদম কাট বলে দেয়। দারুণ কথা বলছেন দাদা। সেদিন ওই থিয়েটার থেকে বাড়ি ফিরলাম, হ্যাঁ, ভাবলাম একটু স্মার্ট হোক। আচ্ছা, তো বাড়িতে এসে ঢুকলাম, হ্যাঁ, সামনে মিতা দাঁড়িয়ে। সামনে মিতা দাঁড়িয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, সামনে মিতা দাঁড়িয়ে। আমি তো ওর সামনে গিয়ে দাঁড়ালাম, হ্যাঁ, তারপরে ওর চোখের দিকে যে তাকিয়েছি, না এ চোখ সে চোখ নয় স্যার, সে যেন দুটো একটু মেশিন। আমার পুরো মনের ভিতরটা একদম স্ক্যান করে ফেললে। আরে শোন শোন শোন, মহিলারা হচ্ছে জন্মগত শিল্পী, তাদের সামনে সাকসেসফুলি অভিনয় করে বেরিয়ে আসার জন্য একটা প্রফেশনাল লেভেলের অ্যাক্টিং লাগবে। আমি তো একদম ফার্স্ট সিনেই ফ্লপ করে গেলাম। কেন? যেই আমাকে জিজ্ঞেস করেছে হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলে, হ্যাঁ, অমনি আমি সব রিহার্স করে ডায়লগ ভুলে গিয়ে একটা অন্য কিছু বলে ফেললাম। কি বললি? বললাম ওই তুমি যে কুরিয়ারটা আনতে বলেছিলে ওইটা আমি আনার ব্যবস্থা করে দিই। আরে গোল! আরে এটাই তো ইম্প্রোভাইজেশন, এটা না হলে তো একটাই বাঁচে না। তারপর তারপর বহু কষ্টে হ্যাঁ একটা ডায়লগ বললাম, আচ্ছা, কিন্তু কাজ হলো না। কিভাবে বললি? আমি নিজের জন্য একটু সময় নিতে দিইনি। তোর মডুলেশন ইমোশন কোথায়? শোন, প্রতিপক্ষ যখন মহিলা আর সে যদি তোর স্ত্রী হয় তাহলে অ্যাগ্রেশন চলবে না, ফুল ইমোশন দিয়ে কথাগুলো বলতে হবে, তাতে কাজ হবে। বিবেক, নিজের জন্য একটু সময় নিতে গেছিলাম। দেখি। আচ্ছা, তোর স্ত্রীর নামটা কি জানো? মিতা। মিতা, আচ্ছা। মিতাকে তুই ভালোবাসিস? এ কেমন প্রশ্ন স্যার? ক্যাবলামি করিস না তো, বল। দরকার নেই। হ্যাঁ বাসি, আচ্ছা। মিতা তোকে ভালোবাসে? হ্যাঁ, তাই তো মনে হয়। কি দেখে মনে হয়? ও আমার এই ব্যর্থতা, এই হেরে যাওয়া, হ্যাঁ, এগুলো বুঝে। আচ্ছা।
মাঝে মাঝে আমাকে কি বলে জানেন? কি বলে? আমি নাকি তোর নাক থেকেও বয়সে ছোট। তোর না আমার মেয়ে। ও বুঝেছি, সন্তান স্নেহে দেখে। আরে শোন, রীতা সত্যি সত্যি কিসে খুশি হবে তুই জানিস? ও যদি তোকে জিততে দেয়, এই সমাজ এই সংসার এই সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে হারিয়ে একজন সত্যিকারের পুরুষ মানুষের মতো লড়াই করে জিতে আসতে দেয়, তার জন্য কিছু লাগবে না রে, বেশি কিছু লাগবে না, কোনো সংগ্রাম লাগবে না, কোনো অভিনয় লাগবে না। তুই শুধু নিজের মনের ভিতরে সত্যি কথাগুলো ওর কাছে তুলে দে। আর একটা কথা, একদম হেরে যাবি না। শোন, যারা আমাদের নিজেদের মানুষ হয় না, তারা আমাদের মনের সত্যিকারের ডায়লগটাই শুনতে চায়। আমি তোকে শেখাবো, আর যখন যখন তুই ভয় পাবি, সাহস পাবি না, আমি তোর পাশে পাশে থাক। আর একটা কথা, এখন থেকে বলে রাখা ভালো, এটা হতে পারে যে তুই তো একদমই পারছিস না, আমি কিন্তু তোর শরীরটা ব্যবহার করতে পারি। মানে আরে ঘাবড়াবেন না দাদা, ঘাবড়াবেন না, আমার সঙ্গে বহুবার এরকম হয়েছে। আরে চাপ নিস না, শোন, কোনো প্রবলেম নেই, আমি আছি তো। তুই শুধু বল তুই কি জিততে চাস? হ্যাঁ হ্যাঁ, আমি জিততে চাই। আমি শুনতেই পেলাম না। তুই কি জিততে চাস? আমি জিততে চাই। তুই কি জিততে চাস? হ্যাঁ হ্যাঁ, আমি জিততে চাই, আমি জিততে চাই। আরে চল, এখন তো চোখস্থির। বতরে জীবন, এই আমার অভিজ্ঞতা থেকে বলছি। কিভাবে? চলো আগে দেখা। অফিসে সরকার কেন? চুপ! যে কাজের সময় বলবো বেশি করে আপনার টেবিলে রাজনীতি, শেয়ার মার্কেট, পেনশন পেটগুলোর দাম সব বিষয়ে বিশ্লেষণ। নিজের একাই কাজ বাদ দিয়ে সব ব্যাপারে আপনি স্বতঃস্ফূর্ত। কি ভেবেছেন? 30 বছর ধরে কোম্পানিতে কাজ করছেন বলে ভেবে নিয়েছেন সব অ্যাকাউন্টেবিলিটি শেষ। এই টেন্ডারে ফাইল যদি রিজেক্ট হয়, কোম্পানির লস হবে কোটিতে। আমি কাউকেই ছাড়বো না। আমি তো কোম্পানিটা আরে কোম্পারেটিভ না, কমিটমেন্ট নাই। After work is equal to no work. You do not believe is the good cause of your underperformance. আমি একটু নিশ্চিত হতে চাই। আপনার নিশ্চিত হতে হতে তো টেন্ডারটাই অনিশ্চিত হয়ে গেছে। এই অফিসে পারফেকশনের পাশাপাশি কাজে প্রিসিশনও দরকার। সময় মতো কাজ শেষ করা পারফেকশনের থেকেও বড়। এই যে ম্যাডাম, কি ব্যাপার, আপনার ডিসপেসিস নাকি আজ শুরু হয়েছে? না স্যার, আমি চেষ্টা করছিলাম। চেষ্টা? এই অফিসে আমরা চেষ্টা জমা দিই না ম্যাডাম, আমরা রেজাল্ট জমা দিই। এই ফাইলগুলো গতকাল বেরোনোর কথা ছিল, আজও পেন্ডিং। আপনার চেষ্টা কি কুরিয়ারে যাবে? আমি দেখতেছি না, সুব্রতদা চলে আরে আমার ডিসপেসিস টপ চেক করতে করতে তো টেন্ডারের টাইম লিমিটটাই ক্রস করে যাবে। আপনাকে জিজ্ঞেস করলে শুধু বলেন স্যার হয়ে যাবে, কিন্তু কবে যে হবে সেটা কেউ জানে না। আর আপনি মিস্টার সঞ্জয় রায়, মানে স্যার আমার রিপোর্টটা রিপোর্ট আমি দেখেছি আমরা তৈরি করেনি। একটা স্কুল প্রজেক্ট মনে হচ্ছে, ওটাতে কন্টেন্ট কম, কনফিডেন্স বেশি। হোয়াট ডু ইউ থিংক? ওই লোকে আমি ডিরেক্টর মিটিং এ প্রেজেন্ট করতে যাব? আপনি যদি আরে ডিজাইন না, ডিসিপ্লিন দরকার। এই আমাদের জেনারেশনের প্রবলেম কি জানেন? সব জানে কিন্তু সময় মতো কিচ্ছু সেট করতে পারেন না। আরে গুগল আছে, ডেটা আছে, কিন্তু ফোকাস নেই। অফিসে কাজের সময় মোবাইল ফোন সাইলেন্ট থাকবে। এটা কি ব্যক্তিগুলোর মধ্যে পড়ে না? নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপটাই বেশি ইম্পর্টেন্ট বলে? স্যার আমি স্যার কাজে ফাঁকি দিই না। সুব্রত স্যারকে জিজ্ঞাসা করুন, সুব্রত স্যার সব জানে। আর পড়তি নেই। এই অফিসে সবই সুব্রত জানে।
then what the hell you are doing here? If you are the future of this company, God help this company. এই যে সুব্রত, কি ব্যাপার? সিনিয়র এমপ্লয়ি হয়ে frankly speaking, you are the most careless person I ever heard. না মানে কি আপনার কাজ ভালো, আপনার ডেডিকেশন আছে, কিন্তু হোয়াট অ্যাবাউট ইউর টিম ম্যানেজমেন্ট? এই ফাইলগুলো সব আপনার টিমে কেন? এই অফিসে কেউ কোনো কাজ করতে আসে না, একটু বেতন নিতে আসে। আমি এই অফিসে না এলে একদিনও কোনো কাজ হবে না। আপনি এখানে কেন? আরে এটা আমার অফিসে খেলা। কি মেয়ে? আরে এটা কত চেঞ্জ করেছি। আরে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস কি? ভালো লাগে? চল চল। কাম হ্যাঁ একদম শুনতো সবাই এখানে চেষ্টা করছিল। তবে একদমই বলবে এদিকে আয়। I'm talking to you, Subroto. What is this going on? সবাই তো করলে কাজটা করে দাও। তুই কে রে আমাকে কেন বলছিস? আমি কি মেরে আমার জয়টা না ঠান্ডা ছিল। জানেন দেখ, আমি তো ভেবেছিলাম অফিসটা আবারও এই চেয়ার, এই টেবিল, এই দরজা, এই ফাইল সবকিছুর মধ্যে হয়তো আমারও একটু জায়গা আছে, কিন্তু কিন্তু আজ বললাম আমার কোনো জায়গা নেই স্যার। আমি না একটা ফাঁকা জায়গা, যাকে যে কোনো সময় ভরে দেওয়া যায়, আবার আবার মুছেও ফেলা যায়। আমি তো চেষ্টা করি, সত্যি করি ম্যাডাম। সকাল থেকে দাঁড়িয়ে থাকি, কেউ ডাকলে যায়, কেউ না ডাকলে ওই ওই ছোট্ট টুলটা একাই বসে থাকি। আমি আছি, তবু যেন নেই। জল দিই, তা দিই, ফাইল নিয়ে যাই, দরজা খুলে দিই, আবার চুপচাপ বন্ধ করে দিই। আমার কাজের কোনো শব্দ নেই। কেউ কেউ হয়তো বেয়ানো করে। তবে জানেন স্যার, আমি চেষ্টা করেছিলাম এই অফিসটায় একটু মানুষ হয়ে থাকতে, কিন্তু এক গ্লাস জলই বুঝিয়ে দিল আমি আসলে কোথায় দাঁড়িয়ে আছি। হয়তো এটাই নিয়ম, আমাদের মতো লোকেদের কাজটা ছোট, তাই অপমানটাও সহজে করা যায়। আমার মা ভাবে আমি অফিসে অনেক বড় কাজ করি, কিন্তু আমার সবচেয়ে কষ্ট কোথায়, আমি প্রতিবাদ করতে পারলাম না, একটা কথা বলতে পারলাম না। কারণ ম্যাডাম, এই চাকরিটা যে আমার খুব দরকার, হয়তো বলতে পারতাম জানেন, কিন্তু কাল হয়তো এখানে আমি থাকতাম। কি অদ্ভুত না মিত্রদা, মানব পেটের জন্য নিজের সম্মানটুকু আজ ইএমআই দিয়ে দিল। আমি কিন্তু পারছি না।
সুব্রত এটা তোর মন তো ফাটায় হয়ে গেছে সুব্রত আমি কি বলবো আমার ডায়লগ প্রধান নয় আসল হলো শরীর দৃষ্টি মিত্রবাবু দেখুন স্যার একা একা কার সঙ্গে কথা বলছে। বটু ঝক পাইছি রূপে মাথাটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে এর জন্য বলতে যাই এইভাবে কাউকে অপমান করা যায়? আমি পারছি না সুব্রত দাঁড়া আমার হাত বেল পড়ে গেছে আমার কথা হারিয়ে যাচ্ছে আমার হাত পা সব অবশ হয়ে পড়ছে আমি কি করে বলবো আমি কিছু বলতে পারছি না পারতেই হবে আমি তোকে এইভাবে হেরে যেতে দেব না সুব্রত আমি কিছুতেই পারছি না আজ তোর হারার দিন নয় আমি তোকে হারতে দেব না তুই দাঁড়া হ্যাঁ স্যার কোথায় যাবো কোথায় যাবো? স্যার কিছু কথা আছে। কি ব্যাপার? আপনাকে তিলকের কাছে ক্ষমা চাইতে হবে। ডু ইউ লস্ট ইউর মাইন্ড? সার্টেনলি নট। আপনাকে ক্ষমা চাইতে হবে, তবে এইখানে নয়, অফিসে সবার সামনে। ডু ইউ নো হোয়াট ইউ আর সেইং? ইয়েস স্যার, আমরা আপনার অপেক্ষায় আছি। যতক্ষণ না আপনি ক্ষমা চাইবেন অফিসের সমস্ত কাজ বন্ধ থাকবে। জানেন আমি কি করতে পারি সেটা এখন ইম্পর্টেন্ট নয় স্যার লোককে ধরানো করে হিসেবে ভুল কাজে ভুল পাইলে ভুল কিন্তু আজ একটা বড় ভুল হয়ে যাও আপনি একটা ভুল মানুষকে ছোট করলেন না ওর নামের পাশে ডেজিগনেশনটা পিয়ন কিন্তু অফিসের ফাইলকে খুঁজে দেয় কে প্রতিদিন দরজা খুলে কে আপনার চায় দেয় আর আজ দেখলাম আপনার ভুলের বোঝাটাও হয়ে বেড়া মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ সুব্রত হ্যাঁ আপনি কাজ করতে পারেন কাজ চাইতে পারেন কিন্তু কাউকে অপমান করার অধিকার কোন বিয়ারের সঙ্গে আসে না হু ডু ইউ থিংক ইউ আর হ্যাঁ আমি কে সেটা বড় কথা নয় স্যার আমি অফিসের সেই মানুষ যে কিনা চুপ করে নিজের কাজটা করে যায় ভুল হলে দোষ স্বীকার করে অন্যের কাজ নিজের কানে চাপিয়ে নেয় কিন্তু একটা কথা মনে রাখবেন না এই চুপ করে থাকাটা আমার স্বভাব আমার দুর্বলতা নয় You are going too far, Subroto. Do you know I can suspend you right now? না স্যার এখনো তো কিছুই হয়নি What the heck? আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি? আমি আর কি বুঝবো স্যার এখন তো আপনার বোঝার পালা বাইপাসের ধারে 5,000 স্কোয়ার ফিটের 3টে ফ্ল্যাট সিটি সেন্টারে 4টে রিটেল শপ ইকবালপুরে পেট্রোল পাম্প কি হলো স্যার আরে বাবু বসুন দাঁড়িয়ে থাকা ভালো দেখায় না দীঘা মন্দারমণি সিবিতে রিসর্ট উইকেন্ডে নিজস্ব প্রপার্টিতে এই লিস্টে কতটা লম্বা আছে আমার থেকে আপনি ভালো বোঝেন তবে আপনার করাপশন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই স্যার যে আপনি আর আপনার উপরওয়ালারাই বুঝবেন তবে একটা কথা মনে রাখবেন চাকরিটা তো আমার একার যাবে না তিলক অফিসের সমস্ত কাজ কিন্তু বন্ধ আছে তোমাকে ওইভাবে কথা বলাটা আমার উচিত নেই, আমাকে মারছো না। তুমি তো
তোমার সম্মান ফিরে পাচ্ছো। আর সুব্রত তো বরকে বদল করেই তো দিচ্ছে। একদম ব্রতদার সাথে আমরা সবাই তোমার সাথে আছি, কোনো চিন্তা নেই তোমার। সবাই আছে। স্যার 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 আপনাকে আপনাকে আমি এতদিন চিনতে পারিনি স্যার। আপনি আমার এই দীর্ঘ জীবনে আমি এরকম ফেল কখনো দেখি নাই। সুব্রত, তুমি এগুলো কি করে করলা? আরে যতটুকু দরকার ছিল তাই তো করে তুমি তো। সুব্রতদা, আমি অনেক অন্যায় করেছি, আমি নিজের কাজটাও ঠিকঠাক করে উঠতে পারিনি। আমি যত কাজ দিয়েছি আপনি সব নিজের ঘাড়ে নিয়েছেন, কিন্তু আজকে আপনি যেভাবে আমাদের সবার জন্য ডিফেন্ড করেছেন তার জন্য আপনার যে সম্মান আমাদের কাছে অনেক অনেকাংশ। একদম ঠিক কথা বলছো। সত্যি স্যার, মানে আজকে আপনাকে একদম অন্যরকম লাগছে। থ্যাংক ইউ ফর এভরিথিং স্যার। আপনি জিনিয়াস, ইউ আর ট্রু লিডার স্যার। ঠিক আছে ঠিক আছে, এবার আমরা আমাদের কাজের টেবিলে যাই, ঠিক আছে? ওকে, আমি একটু চা করে আসি, একটু আরাম করব। পিকআপটা ফোন সুব্রত, পিকআপটা ফোন। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যালো, হ্যাঁ সুব্রত, হ্যাঁ। তোর নাকে পুলিশে নিয়ে গেছে। সে কি, কেন? আমি কিচ্ছু জানি না সুব্রত, আমি শুধু খবর পেলাম তোর নাকে আরো কয়েকজন বান্ধবীকে কি কারণে যেন পুলিশ থানায় তুলে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আমি গিয়ে ওকে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও। আমি দেখছি, আমি দাদাকেও ফোন করি, দেখি কি করা যায়। আরে কাউকে ফোন করতে হবে না, আমি যাচ্ছি, আমি গিয়ে ওকে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ? আমার মেয়েকে হ্যাঁ পুলিশে থানায় নিয়ে কিছু তো বললো না। আমরা ঠিক আছে, আরে অফিসের কাজটাও ইম্পর্টেন্ট, আমি যাচ্ছি, আমি ওকে গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, আমি কিন্তু যাবো, না করবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটু বসকে বলে আসছি, আপনারা আপনাদের টেবিলে যান। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কি কি ব্যাপার? স্যার, আমাকে একটু বেরোতে হবে। ও বেরোবেন? ঠিক 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 আছে, যান 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 যান। আমাকে একটু থানায় যেতে হচ্ছে। হ্যাঁ, থানা? থানা কেন? না, সেরকম কিছু ব্যাপার নয়, আমার মেয়ের একটা বিপদ হয়েছে, আমি ওটা সামলে নিয়ে আসব। আপনাকে শুধু স্যার বলি, আপনি ততক্ষণ একটু অফিসটা সামলে নেবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি দেখে নিচ্ছি আপনার ডেস্কে কি কি কাজ আছে, আমি দেখে নিচ্ছি, যান আপনি যান। স্যার, একটা কথা বলবো স্যার? আপনি আজ আমাদের অনেক বকেছেন, হয়তো তার অনেকটা প্রাপ্যও ছিল। তবে একটা কথা কি জানেন স্যার, আমরা আপনাকে শুধু বস হিসেবে দেখি না, আপনি আমাদের একজন অভিভাবক। আমি এই অফিসে অনেক দিন ধরে কাজ করছি, বহু মানুষকেই বস হিসেবে পেলাম। কেউ শাসন করেন ক্ষমতা দিয়ে, কেউ আবার ভয় দেখিয়ে, কিন্তু এইরকম মানুষ অনেক কম পেয়েছি স্যার, যিনি কিনা মানুষকে মানুষ বানিয়ে নেতৃত্বটা দেন। আমার দৃঢ় বিশ্বাস আপনি সেই মানুষ হতে পারেন। তাই আপনাকে ভয় পেতে দেখলে বা ভয় দেখাতে দেখলে আমাদের ভালো লাগে না স্যার। আমি এই অফিসে সবাই ভুল করে, আমিও করি, কিন্তু আমরা যদি জানি যে আমাদের মাথার উপরে একজন এমন মানুষ আছেন যিনি কিনা আমাদের বুঝবেনও আবার আগলেও রাখবেন, তাহলে দেখবেন আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না, বরং আরো ভালোভাবে কাজ করি। আমি যাই, মেয়েটা একটু বিপদে আছে, আমি ওকে নিয়ে আসি। ততক্ষণ স্যার আপনি একটু অফিসটা সামলাবেন, আমি আসছি। সুব্রত, স্যার,
এক মিনিট, এই মিত্রবাবু হ্যাঁ স্যার, একবার এদিকে আসবেন। দেখেছেন স্যার? ব্রত, আপনি থানায় যাবেন? হ্যাঁ স্যার। আপনি একাই যাবেন? হ্যাঁ। না না, আমি একা যাবো। এই অফিসে আমরা সবাই কাজ করি, কেউ জুনিয়র, কেউ সিনিয়র, কেউ স্টাফ, কিন্তু একজন মানুষ আছে এই অফিসে যে নিজের পদের তোয়াক্কা কোনোদিন করে না। এই আপনাদের আপনাদের অনেক অসম্পূর্ণ কাজ, অনেকে তাড়াতাড়ি বাড়ি চলে যায়, কিন্তু ওই মানুষটা সবার শেষ অব্দি থেকে সবকিছু কমপ্লিট করে নিয়ে যায়। অফিসের অনেক রিপোর্ট অনেক সাকসেসের পিছনে ওই মানুষটার শ্রম রয়েছে, কিন্তু নাম নেই। না না, আজকে আমাকে বলতে দিন, আজকে আপনার মেয়ের বিপদ। আপনি কি বলবেন? আপনি বললেন দেখতে হবে স্যার। হ্যাঁ, আজকে আপনাকে আমরা একা ছাড়তে পারবো না। হ্যাঁ, আমরা আমাদের সবার উচিত পাশে কি আমরা আজকে সবাই মিলে থানায় যাবো। আজকে অফিস একটু তাড়াতাড়ি বন্ধ হবে, ঠিক আছে? আজকে আমরা পুরো দেবো টেবিল আর চেয়ারের জায়গা নয়। হ্যাঁ, আমরা সবাই একটা টিম, তাই না? বিপদে পড়লে সবাই মিলে গিয়ে তার পাশে দাঁড়াই। চলুন আমরা সবাই মিলে দাঁড়াই। ভাই ছিল তুমি একটু অফিসটা গুছিয়ে পুরোপুরি তালা লাগিয়ে আসবে। হ্যাঁ, ঠিক আছে। কাজে কিসের লাল কাজে কিসের লাল কাজে কিসের লাল কাজে কিসের লাল কাজে কিসের লাল। তোমরা সকলে এলে, তোমার সুব্রত দা কই? দুর্গা বললে তোমরা এগো, আমি আসছি। আচ্ছা, বসো বসো। তোমরা এসেছিস না? আচ্ছা, আমি কখন থেকে তোর চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। আচ্ছা মা, তোকে ওরা থানায় কেন নিয়ে গেল? আমি আর আমার বন্ধুরা ওই একটু প্রতিবাদ করছিলাম। প্রতিবাদ? কিসের প্রতিবাদ? কলেজের মাঠটা আছে না, একটা কনস্ট্রাকশন কোম্পানি বলছে দখল করবে। আর বৌদি ঠিক তারপরেই পুলিশ এলো। ওরা বলছে আমরা নাকি রাস্তায় নেমেছি, আর তারপরে তো আমাদের কয়েকজনকে ধরে নিয়ে গেল। হায় ভগবান! তারপরে তো আসল ঘটনা ঘটলো বৌদি। কি বললো? আমরা যে সুব্রত স্যারকে চিনি আজ জানলাম উনি আসলে কে। মানে? থানায় গিয়ে সোজা ওসির সামনে গিয়ে দাঁড়ালেন। ওসি বললেন আপনার মেয়ে আইন ভেঙেছে, কিন্তু সুব্রত স্যার ঠান্ডা মাথায় ওসিকে বললেন আইন রক্ষার আগে আইনটা একবার পড়ে দেখবেন স্যার। সংবিধানের 19 নম্বর ধারায় পিসফুল প্রোটেক্ট নাগরিকের অধিকার। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, যেমন টোন যেমন মডুলেশন ফাটিয়ে দিয়েছিস তো। আপনি পাশ থেকে না ধরিয়ে দিলে স্যার। তোকে কি শেখালাম এতক্ষণ ধরে? সংলাপ প্রধান নয়, আসল হলো শরীর, দৃষ্টি, নীরবতা। হ্যাঁ, ওসি তো প্রথমত খাই যাবেন। বলছেন কি দাদা? তারপরেই তো কাণ্ড। একজন লোক এলেন, সুটে বুটে। নামটা কি জানো? ও সঞ্জয়, সঞ্জয়। ওই নামটা কি জানো? মিস্টার খান্না। আরে ওটাই তো কনস্ট্রাকশন কোম্পানির মালিক। জানো মা, আজ না বাবাকে আমি পুরো অন্য রকম দেখলাম। আমি সব সময় ভাবতাম বাবা খুব নরম, সবাই তাকে ব্যবহার করে, কিন্তু আজ দেখলাম সব মানুষ যখন রুখে দাঁড়ায় তখন কেউ তাকে পালাতে পারে না। একদম ঠিক কথা কইছো। এর প্রমাণ তো আমরা অফিসেই পাইছি। একদম। বৌদি, আজকে বস তো পুরো অন্য মানুষ। নিজের বন্ধু এসিপি কে ফোন করলেন, আর সুব্রতরা তো পুরো স্থির। উনি তো বলেই দিলেন আজ যদি এই মেয়েগুলোকে ছাড়া না হয় কাল এইখানে প্রেস কনফারেন্স ডাকবেন। আর বৌদি এই কাজ হয়ে গেল। আসল কথাটা কি জানিস? আজ তুই কোনো অভিনয় করিস, আজ সত্যি সত্যি বাবা হয়ে মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছিলিস। তবে তোকে সে কাজ বেশি দিন করতে হবে বলে মনে হচ্ছে না।
তুই কি ভবিষ্যৎ দেখতে পাস? না তো, আমি তো ভাই, আমি তো দেখতে পাচ্ছি। হয়ে যাবে, একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, চিন্তা নেই। যা যা, বাড়ি যা, বাড়ি যা। সবাই চিন্তা করছে। আপনি আপনি আমার জীবনটা একদম বদলে দিলেন স্যার। আরে ডিরেক্টর কিচ্ছু বদলাতে পারে না। ডিরেক্টর শুধু পথ দেখায়, একটাকে অর্জন করতে হয়। যা বাড়ি যা, মিতা চিন্তা করছে। চ চ চ চ চ, যেতে যেতে কথা হবে। আয় বৌদি, এবার তাহলে আসি। আবার এসো কিন্তু। সঞ্জয়, সঞ্জয়, আমাদের এবার উঠতে হবে। চলো কিন্তু আবার। হ্যাঁ, আমি ব্যবস্থা করবো। এসো। সঞ্জয় এসো আবার। তুই না নে। এসেছো? দাও, ব্যাগটা দাও। জানো তো একটু আগে না তোমার কলিগরা এসেছিল। আর এসে আমার ধন্যি ধন্যি নাই পড়লো। দাঁড়া দাঁড়া, আমি একটু জল নিয়ে আসি। ওরা যেন বলছিল যে তুমি নাকি আজকে থানায়, তারপর অফিসে। জানো, ওরা যখন তোমার সম্পর্কে কথাগুলো বলছিল, আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। তার মানে সুব্রত এতদিন তুমি তোমার ব্যাপারে আমাকে অন্ধকারে রেখেছিলে, বলো? না, আসল কথা কি জানো মিতা, আমরা সবাই যে যার নিজের মতো করে চলতে চাই, কিন্তু এই চারপাশের পৃথিবী আমাদের সম্পূর্ণ আলাদা মানুষ করে দেয়। তাহলে আজ যে মানুষটাকে দেখলো সে কে? আরে সে তো আমি। আমি এতদিন শুধু অভিনয়টা শিখেছিলাম না। অভিনয়? হ্যাঁ, আমাদের এই জীবনটা এটাও একটা মঞ্চ। এখানেও কখনো নরম হতে হয়, আবার কখনো শক্ত, কখনো চুপ থাকতে হয়, আবার কখনো গর্জে উঠতে হয়। আমি তো এতদিন শুধু একটা চরিত্রেই অভিনয় করতাম। আজকে জানলাম, জানো, জীবনে একটার বেশি চরিত্র লাগে। বাবা, হ্যাঁ, তার মানে তুমি এখন অভিনেতা হয়ে গেছো বলছো? আরে না না, অভিনেতা নয়, অভিনেতা নয়, শুধু নতুন করে বাঁচতে শিখলাম, বুঝলে? কিন্তু সুব্রত, এটা তুমি সম্ভব করলে কি করে? এত বদল তোমার মধ্যে হলো কি করে? ওই যে, ও দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। কি কি আবার দেখাবে? এই যে দেখো। এই যে ইনি হ্যাঁ। কে গো? একজন নাট্যকার, আমার গুরু। ইনি আমাকে শিখিয়েছেন আমাদের এই জীবনটাও হচ্ছে সব থেকে বড় একটা মঞ্চ। আমাকেও শিখাবে সুব্রত? শেখাবো না, দেখাবো। কি দেখাবে? যাবে? আমি? হ্যাঁ, থিয়েটার দেখতে যাবে? তোমার সাথে কি? হ্যাঁ। আমি অবশ্যই অবশ্যই যাব সুব্রত। আমি যে আজ থেকে তোমাকে নতুন করে চিনতে শিখলাম। আরে না না, আমি তো মানুষটা সেই আছি, শুধু একটু চরিত্র। জীবন আর থিয়েটার মিলেমিশে একাকার, জেগেছে মানুষ, রুখেছে আজ যত অন্যায় বা বিচার। থিয়েটার শেখায় বাঁচতে, শরীর কথা বলে, এই মঞ্চে আলো এসব গল্পের আড্ডা নামালে। দুঃখ, আনন্দ আর অভিমানের সুরে কাছে আসে সেই মানুষ যে ছিল এতদিন দূরে। চোখে চোখ সারাতে নতুন প্রেমের ডাকে, অচেনা মানুষ কাছে আসে, মন খুঁজে পায় তাকে। জীবনের মঞ্চে যেতে যত দুর্বল অসহায় মানুষ